এঁচোড় আর চিংড়ি দুটোই আমার ভীষণ প্রিয়। আর যখন দুটো একসাথে মেলে, ওফ, তাদের কি যুগলবন্দি। এঁচোড় চিংড়ি এমনিতে ভীষণ পরিচিত এবং ভীষণ প্রচলিত একটা রান্না। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে থাকেন, তবে আজকে আমি একেবারে একটু অন্য স্টাইলে করার চেষ্টা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং কিভাবে ইউনিক ওয়েতে রান্নাটা করছি সেটাই দেখিয়ে দিই। এর জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল অবশ্যই, দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। কম বেশি সবারই এই কথা জানা, তবে যাদের জানা না তাদের উদ্দেশ্যে বলি, চিংড়ি মাছ কিন্তু ভাজতে একেবারেই মিনিমাম সময় লাগে। খুব অল্প সময়ের জন্য তেলের মধ্যে নাড়াচাড়া করে এটাকে তুলে নিতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। যাই হোক, আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এই চিংড়ি মাছগুলো খুব বেশি বড় না, তাই যদি খুব বেশি পরিমাণে দেন তাহলেও ভীষণ ভালো লাগবে। কথাতেই তো আছে, যেমন গুড় তার তেমন মিষ্টি। আচ্ছা, ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল আমি দিয়ে দেব। দিয়ে এবারে কি করব? মূল রান্না? না, তার আগে যে আরও প্রস্তুতি রয়েছে। আচ্ছা, আজকে বলছিলাম না একটু ইউনিক ওয়েতে রান্না করব, সেই জন্য তো ইউনিকনেসটা নিশ্চয়ই এই ক্ষেত্রেও রয়েছে। এখানে আমি ওই 400 গ্রামের মতো এঁচোড় হবে। এঁচোড়গুলোকে ভেজে নেব, তবে শুধু এঁচোড় ভাজবো না, এঁচোড়ের সাথে এরকম একটু বড় বড় করে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। বলতে পারেন সমপরিমাণ আলুই দেবেন, মানে যতটা এঁচোড় ততটাই আলু দেবেন। অ্যাটলিস্ট আমার তো আলু তরকারির ভিতর ভীষণ ভালো লাগে। যাই হোক, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে এবার একটু ভেজে নেব, এবং যাতে ভাজাটা সব দিক থেকে সমান হয় তার জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। চলুন আর একটা প্রস্তুতি ছেড়ে নিই। অপর দিকে আর একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবারে যেহেতু শুকনো লঙ্কা একটু ভাজতে সময় লাগে, যদিও তেজপাতা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তবুও শুকনো লঙ্কা ভাজতে যেহেতু সময় লাগে, তাই একটুখানি সময় ধরে শুকনো লঙ্কাটাকে আগে থেকে ভেজে নেব। আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মৌরি, আর দেব 1 টেবিল চামচ বা 1 চামচের মতো ধনে। এগুলো দিয়ে এবারে একটু ড্রাই রোস্ট করে নেব। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন 1 টেবিল চামচ আর 1 চামচ কি সমান হলো? না, 1 চামচ ধনে আমি এর সাথে মিশিয়ে ড্রাই রোস্ট করে দেখলেন ওটা শিলনোড়ায় বেটে নেব। অপরদিকে আমার এপাশে কিন্তু দেখতে ভুলবো না যে এঁচোড় আর আলুটা ভাজা হয়েছে কিনা। না, এখনো একটু বাকি আছে, এটাকে আবার একটু ঢেকে দিই, ডিস্টার্ব না করে একে কিছুক্ষণ আবার হতে দিই। কিছুক্ষণ পরে এটা যেরকম টেক্সচার চেয়েছিলাম, মানে যতটা ভাজা চেয়েছিলাম, একেবারেই মিনিমাম ভাজা, কিন্তু এখানে কিছুই সেদ্ধ হয়নি। বলতে পারেন 30 to 40% সেদ্ধ হয়েছে। তো এই অবস্থায় আমি সব তুলে নিলাম। এরপরে আসি মূল রান্নাতে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। এখানে ওই ধরুন 20 ml এর মতো, 20 থেকে 25 ml এর মতো তেল রয়েছে। এবারে যে মশলাটা ড্রাই রোস্ট করে দিয়েছিলাম না, সেই মশলার বলতে পারেন 4 ভাগের 3 ভাগই আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে এরকম স্লাইস করে কেটেছি, দিয়ে আমি দিয়ে দিলাম। ফট করে দিয়ে দিলাম না, এই কারণে, তার কারণ এই মশলাটা যেহেতু গুঁড়ো মশলা, খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে বা কালারটা একটু কালো হয়ে যেতে পারে। আর এদিকে রয়েছে রসুন, আদা আর লঙ্কা। লঙ্কাগুলো খেয়াল করে দেখলেন আমি একটু লাল কাঁচা লঙ্কা নিয়েছি, চেষ্টা করবেন লাল কাঁচা লঙ্কা দিতে। যেহেতু আমি রান্নায় ন্যাচারালি শুকনো লঙ্কা ব্যবহার করি না, তাই এই বিকল্প ব্যবস্থা। এই বলতে বলতে কিন্তু আমার টমেটো দেওয়াও হয়ে গেছে, আর যে মশলাটা এইমাত্র দেখালাম না, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটার পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ফ্লেমটাকে অবশ্যই একটু কম করেই রেখেছি, লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই কষানোর জায়গাতেই কিন্তু আসল রান্নার স্বাদটা নির্ভর করে, তাই একটু ধৈর্য ধরে কিন্তু সময় নিয়ে কষাতে হবে। আচ্ছা, টমেটোগুলোকে কোনোভাবেই আমি গলাতে পারলাম না, তারপরে মনে পড়লো আরে নুন তো দিইনি। স্বাদ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চা চামচের মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে গুঁড়ো।
দিয়ে এবারে ভালো করে কষাতে থাকবো। এঁচোড়ের রান্নায় বেসিক্যালি আমি অন্যদের কথা বলতে পারবো না, অন্যদের দায়িত্বও নিতে পারবো না, তবে আমার ক্ষেত্রে দেখেছি মশলাটা একটু বেশি পরিমাণে দিলে তার টেস্টটা ভীষণ সুন্দর আসে। আচ্ছা, আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা পোড়া না লেগে যায়, সেই কারণে অল্প একটু জল দিয়ে দিলাম। চিনি দিতে কিন্তু ভুললে চলবে না, একটু অবশ্যই স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেবো। দেখে যান এখনো পর্যন্ত কিন্তু টমেটোগুলো তাকিয়েই রয়েছে। টমেটোটা চাইলে আমি আর একটু ছোট করে দিতে পারতাম, বাট ঠিক আছে, সব গলে যাবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর, মানে কিছুটা পরিমাণ কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম এই আগে থেকে যে আলু আর এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেটা। এঁচোড়টাকে সেদ্ধ হতে হবে তো নাকি, তার জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশে একেবারে যাতে ক্ষীর তৈরি হয়। ক্ষীর না হোক, দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি তো হবে। যাই হোক, সমস্ত কিছু ভালো করে দিয়ে এবার কষাতে থাকবো। যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত বেশি আসবে। একটুখানি জল দিয়ে দিলাম, ওই একই ফান্ডা, যাতে পোড়া না লেগে যায়। দাঁড়ান, একটু মন লাগিয়ে কষাই, বুঝলেন? আচ্ছা, এখানে একটা টুইস্ট অবশ্যই আছে। আমি আর একটা টমেটো সেটা কিন্তু পরে অ্যাড করলাম। কি ভাবছেন পিঙ্কি রানী ভুলে গেছে? আরে না, ভুলে যাই বলে কি সবসময় ভুলে গেছি নাকি? না, ইচ্ছা করেই টমেটোটা পরে দিলাম, যাতে টেক্সচারটা ভালো আসে। আচ্ছা, একটু ঢাকনা দিয়ে হালকা ফ্লেমেই আমি ব্যাপারটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। আচ্ছা, কেউ বলবে এটা 100 টাকার চিংড়ি মাছ, যেন মনে হলো না করার এক প্রান্তে একটুখানি পড়ে রইল। যাই হোক, আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে চিংড়ি মাছ দিতে পারেন। আমি বলিনি না কতটা চিংড়ি, এখানে ওই ধরুন 200 গ্রামের মতো চিংড়ি আছে। আপনাদের মনে হতে পারে পিঙ্কি খুব তাড়াতাড়ি জল দিয়ে দিল। আজ্ঞের না, আমি কিন্তু না হলেও 7-8 মিনিট হালকা ফ্লেমে সমস্ত বিষয়টাকে কষিয়ে নিয়েছি, আর নিয়ে তারপরে একটু গরম জল অ্যাড করেছি। হ্যাঁ, গরম জলই দেবেন, চেষ্টা করবেন গরম জল দেওয়ার। আমি যে টেক্সচারের কথা বলছিলাম না, দেখুন এখানে কিন্তু ওই টমেটোগুলো একেবারে গলে যায়নি, ওগুলো একটু মানে অক্ষত অবস্থায় রয়েছে। এই টেক্সচারটার জন্যই কিন্তু টমেটোটা শেষে দেয়া। আপনারা চাইলে একসাথেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যে পরিমাণ আমি রান্নাটা করলাম তাতে অবশ্যই করে কিন্তু 2টো টমেটো দেবেন। রান্নাটা আমার অলমোস্ট শেষের মুখে, তবে শেষ করার আগে বাদ বাকি যে মশলাটা ছিল না, যে 4 ভাগের 3 ভাগ প্রথমে ফোড়নে দিয়েছিলাম আর 1 ভাগ রয়ে গেছিল, সেই মশলাটা আমি নামানোর একটু আগে দিয়ে দেবো। যেহেতু তরকারিটা আমরা ভাত দিয়েও খাবো, সেই কারণে আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি। তবে আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। এই রান্নাটায় যদি নুন ঝাল আপনার ঠিকঠাক থাকে তাহলে সত্যিকারের অনবদ্য লাগে খেতে। অনবদ্য মানে অনবদ্য। একদিন করে কিন্তু অবশ্যই খাবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দাঁড়ান, নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা। খুব বেশি পরিমাণে দিলে আবার না জানি আমার বরের চোখ জলে, নাক জলে, গলা জলে, কত কি জলে। যাই হোক, রান্নাটা আমার শেষ এবং আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। এই হলো পরিবেশনের সময়। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।